আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আপনারা ইসিআই এর ওয়েবসাইট অথবা আপনাদের নিজস্ব বিএলওকে জিজ্ঞেস করে আপনারা জেনে নিতে পারবেন কি আপনাদের নামটা পূর্ণাঙ্গ ফাইনাল ভোটার লিস্ট তালিকায় রয়েছেন কিনা। ইলেকশন কমিশন সূত্রের খবর যে মোট 3টে ক্যাটাগরিতে এটা হবে, একটা অ্যাপ্রুভড, একটা অ্যাডজাসেন্ট আর একটা ডিলিটেড। কিন্তু আপনাদের যাদের নাম অ্যাডজাসেন্টের তালিকায় থাকবে আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট যারা মাননীয় বিচারকরা রয়েছেন তারা বিচার করে সেই লিস্টে আপনাদের নাম অবশ্যই থাকা উচিত, কারণ এখনো পর্যন্ত 60 লাখ মানুষের নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যাই হোক, আর যাদের ডিলিটেড হয়ে যাচ্ছে তারা আপনাদের নিজস্ব বিএলওর সাথে যোগাযোগ করবেন, অযথা উৎকণ্ঠায় ভুগবেন না, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের প্রত্যেকের পাশে আছে এবং একজন বৈধ নাগরিকের নামও তিনি বাদ দিতে দেবেন না। এবার চলুন একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক ঠিক কেন এই ইসিআই নিয়ে কিভাবে গত 2025 27 অক্টোবর ইলেকশন কমিশনের এসআইআর ঘোষণার পর থেকে আজ অব্দি মানুষকে, এই বাংলার মানুষকে উৎকণ্ঠায় ভুগতে হলো। এর জন্য কে দায়ী? আপনাদের মনে থাকবে এসআইআর ঘোষণার হওয়ার পর থেকেই কারা আপনাদেরকে বারবার ভয় দেখিয়েছে আর কারা আপনাদের যাতে হয়রানির শিকার না হতে হয় আপনাদের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য করেছে। আপনাদের মনে থাকবে অক্টোবরের শেষ থেকে নভেম্বর শুরু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলওদের ট্রেনিং প্রক্রিয়া শুরু করল। অতি কম সময়ের মধ্যেও 4 নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া শুরু করলেন বিএলওরা। ইতিমধ্যেই বিজেপির নেতারা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা রয়েছেন বিজেপির এমপিরা, তারা বাংলার মানুষকে ভয় দেখাতে শুরু করলেন যে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবেন। কেউ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের কথা বলে ভয় দেখাচ্ছেন, কেউ বাঙালিকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বলে আক্রমণ করছেন, তাদেরকে বাংলাদেশের ফেরত পাঠানো হবে, পুশব্যাক করা হবে বলে ভয় দেখাতে শুরু করেছেন। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের ভোট রক্ষার জন্য, সহায়তার জন্য ক্যাম্প, ভোট রক্ষা শিবির এবং হেল্পলাইন নাম্বার চালু করলেন। ইতিমধ্যে বিজেপি নেতাদের আস্ফালনের জন্য বাংলায় প্রথম মৃত্যু, এসআইআর প্রথম সুইসাইড পানিহাটির প্রদীপ করকে আপনাদের মনে থাকবে। ঠিক তারপরেই যখন এই সমস্ত প্রক্রিয়া চলছে, টানা হ্যাচড়া বাঙালির নাম নিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তেই ড্রাফট লিস্ট বেরোলো 16ই ডিসেম্বর। সেই ড্রাফট লিস্টে আমরা দেখলাম যে 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তারপরেও তারা থেমে থাকেনি। এরপর বিজেপির ঠিক করে দেওয়া টার্গেট পূরণ করার জন্য প্রায় 1.5 কোটি মানুষের হাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিশ পাঠালো। তারা কি দায়িত্ব দিল, তারা কি বিচার করলো যে না, কারোর নামের বানান হয়তো ভুল থাকতে পারে, কারোর হয়তো নামের মাঝখানে কুমার থাকতে পারে, এই সমস্ত কারণে কারোর হয়তো 6-7 ভাই বোন থাকতে পারে, কারোর হয়তো নামের বাংলা বানান আর ইংরাজি বানানে পার্থক্য হতে পারে, এই সমস্ত ভ্রান্ত কারণে তাদেরকে নোটিশ পাঠানো হলো এবং এতে সায় দিলেন স্বয়ং ভারতীয় জনতা পার্টির নেতারা। তাদের করে দেওয়া টার্গেটটিও ফিল আপ করা শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামলেন, মানুষকে সাথে নিয়ে গর্জে উঠলেন, মানুষকে আশ্বস্ত করলেন। ইতিমধ্যেই বাইরের রাজ্যগুলো থেকে বিএলওদের অস্বাভাবিক চাপের কারণে সুইসাইডের খবর আসা শুরু করলো। বাঙালি আরো ভয় পেয়ে গেল। এই বাংলার যারা বিএলওরা রয়েছেন তারা এত প্রেশার, এত চাপ সহ্য না করতে পেরে, অত্যাচার সহ্য করতে না পারে, তারাও মৃত্যুর মুখে একে একে ঢলে পড়লো। বাংলার 1.5 কোটি মানুষকে, বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে তারা লাইনে দাঁড় করালো। লাইনে আমরা প্রত্যেকে ভিডিও ফুটেজ দেখেছি, কত বয়স্ক মানুষ তারা লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে মারা গেলেন এই বিভৎস ভিড় এবং সাবস্টিটিউশনের কারণে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 6টি চিঠি লিখলেন, কিন্তু একটাও চিঠির জবাব তারা দিল না। তারা বাংলার মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করলেন যে বাঙালিকে, যারা অবৈধ ভোটার রয়েছে বা যারা সত্যি যাদের নাম কাটা যাওয়া উচিত তাদের যাক, কিন্তু বৈধ মানুষগুলোকে এভাবে হ্যারাস করা হচ্ছে কেন বাঙালিকে? তারা নিরুত্তর। উপায় না পেয়ে যখন আমরা দেখলাম যে শুধুমাত্র কোনো লিখিত নির্দেশ বা আদেশ বা নোটিশ না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনে একটা নোটিশ পাঠাচ্ছে বা রাতে একটা হোয়াটসঅ্যাপে বিবৃতি পাঠাচ্ছে, এভাবে কোনো কমিশন চলতে পারে না। যখন দেখলাম শুধুমাত্র মাইক্রো অবজারভার এই বাংলার ক্ষেত্রে নিয়োগ করা হলো আর বাকি কোনো রাজ্যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হলো না, এবং মাইক্রো অবজারভাররাই শেষ কথা বলা শুরু করলো কাদের নাম কাটতে হবে, বাংলা থেকে নির্বাচিত ইআরও বা এইআরওদের কোনো ক্ষমতা থাকলো না, বিএলওদের কোনো ক্ষমতা থাকলো না, বাইরের স্টেট থেকে বিজেপি মনস্ক মাইক্রো অবজারভার, স্পেশাল রোল অবজারভারদের একের পর এক অনিয়মভাবে, বেনিয়মভাবে তাদেরকে এখানে ঢোকানো হলো। আমরা লড়াই শুরু করলাম, সুপ্রিম কোর্টে একের পর এক মামলা শুরু হলো। শেষে উপায় না পেয়ে কমিশনের সাথে আমরা বারবার দেখা করার চেষ্টা করলাম, বাংলার নিপীড়িত মানুষগুলোকে নিয়ে আমরা দিল্লিতে গেলাম, সেখানেও মন গলল না ইলেকশন কমিশনের। শেষে অবতীর্ণ হলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই ভরসার হাত তিনি নিজে সওয়াল করলেন, বাংলার মানুষগুলো হয়ে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করলেন, আমাদের মনে থাকবে। আর তার এই সওয়ালের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল, কোনোভাবে বাংলার মানুষের কোনো
বৈধ নথি যারা গ্রহণ করছে না, এই অন্যায় কাজগুলোকে বন্ধ করতে হবে। আর তারপরই সব থেকে ভয়ঙ্কর একটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিল। তারা কি বলল? যে না, যেটা ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কোনো দিন হয়নি, সেই কালো দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখলো যে নির্বাচনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের হাত থেকে ছিনিয়ে নিল সুপ্রিম কোর্ট, এবং আজ বর্তমানে বিচারকদের হাতে সেই ক্ষমতা দিল। অর্থাৎ শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত সম্পূর্ণ বাঙালির নাম কাটার যে চক্রান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভারতীয় জনতা পার্টি করলো, তার বিরুদ্ধে বাংলা লড়াই করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলেন। আমরা এটাও দেখলাম, গাড়ি ভর্তি করে গুচ্ছ গুচ্ছ হাজার হাজার ফর্ম 7 নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে জীবিত মানুষগুলোর নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নেতারা বারবার জমা দিতে যাচ্ছেন, অনেকে ধরাও পড়েছেন। অর্থাৎ ভাবুন, একদিকে তৃণমূল কংগ্রেস ভোট রক্ষা শিবির করে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, হয়রানি না হয়, সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে সকল সাধারণ মানুষ ভোটারদের জন্য একদিকে সহায়তা করছেন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আপনাদের বৈধ নাগরিকদের নামগুলো বাদ দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ফর্ম 7 ফিল আপ করে জমা দিচ্ছে যাতে আপনাদের নামটা বাদ যায়। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, আর এই দুজনের মধ্যে কাকে আপনারা বেছে নেবেন সেটা আপনাদের উপর।